ধীরগতিতে নামছে বন্যার পানি, এখনো উদ্ধার করা যায়নি বিচ্ছিন্ন হয়ে পড়া পরশুরাম ফুলগাজীর সবাইকে। আশ্রয় কেন্দ্রে শত শত মানুষের অপেক্ষা। কাঁচা পাকা সমস্ত বাড়ির পানির নিচে আছে। আমার ঘরে বাতির চাইলো নাই, কিচ্ছু নেই, বহুত অসুবিধা আছি, চুলো নাই যে রাবলি কেমন। সচল করা যাচ্ছে না ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেল যোগাযোগ। দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে আসার অনন্য দৃশ্য টিএসসিতে। আলোচিত বিচারপতি মানিককে হাজির করা হবে সিলেট আদালতে। 10 দিনের রিমান্ড শেষে আজ আবার ঢাকার সিএমএম কোর্টে তোলা হবে সালমান আনিসুলকে। অপেশাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উচ্ছৃঙ্খল আচরণের কারণেই জনমনে আস্থার সংকট, বলছেন ডিএমপি কমিশনার। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আপনাদের প্রতি অনুরোধ, কোনো ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না। যে যেখানে আছেন সকলেই আইন ও বিধি মেনে চলুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। শেখ হাসিনা সরকার পতনের পর বেরিয়ে আসছে আইসিটি খাতের অনিয়ম, দুর্নীতি। বিনিময় অ্যাপের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় গ্রাহকের শত শত কোটি টাকা। বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ভয়াবহ বন্যার কবলে দেশের কয়েকটি জেলা, পানিবন্দী লাখ লাখ মানুষ। ফেনীতে প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী, রয়েছে খাবারের প্রচণ্ড সংকট। জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না। ফেনী অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় যান চলাচল ব্যাহত, আর তীব্র যানজটও দেখা দিয়েছে। পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজীর দুর্গত এলাকা থেকে 5000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয় নিয়েছে বিভিন্ন বাহিনী। নোয়াখালীতে খুব ধীরে কমতে শুরু করেছে বানের পানি। গেল 2 দিন বৃষ্টি না হওয়ায় নতুনভাবে পানি বাড়েনি, তবে এখনো বেগমগঞ্জ, সোনাইমুড়ি, সেনবাগ ও সদরের একাংশে পানি জমে আছে। মানবেতর দিন কাটাচ্ছেন কয়েক হাজার পরিবার। স্থানীয়দের অভিযোগ, প্রত্যন্ত অঞ্চলে এখনো উদ্ধার কাজ বা ত্রাণ তৎপরতা চালানো হয়নি। কাঁচা পাকা সমস্ত বাড়ির পানির নিচে আছে। আপনারা যদি যান, নৌকা নিয়ে যান, দেখবেন সমস্ত মানবতার জীবন যাপন করতেছে। আমার বয়স 66 বছর চলে লাগছে, সামনে জানুয়ারিতে 65 হবে। মানে এই অবস্থা কোনো সময় দেখিনি। পানি উড়ে গেছে, থাকতে আমার ইয়ের না, এই অবস্থায় আছি। আর আমরা খানা ঠিক মতো রান্না বান্না করতে পারি না। কুমিল্লার সদর দক্ষিণ 14 গ্রাম, নাঙ্গলকোট, বুড়িরচং সহ 14 উপজেলার 118টি ইউনিয়ন বানের জলে তলিয়েছে। পানিবন্দী প্রায় 6.5 লাখ মানুষ। জেলায় 550 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। 44,000 মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উঁচু স্থানে ঠাঁই পেয়েছেন। কুমিল্লা অংশে যানবাহনের দীর্ঘ জটলা দেখা গেছে। 3 দিন ধরে বিদ্যুৎ নাই এবং আমার ঘরের ভিতরে অলরেডি এখনো 4 ফুটের উপরে পানি আছে। ধান চাল সব পানির পাশে, গরু গুনি আনছে, মানুষের যাই আর কিচ্ছু বলতে পারে না। পানি মোটামুটি একটু কমতেছে, কিন্তু পশ্চিমের দিকে বেশি ক্ষতিকর। পশ্চিমে মনে করেন না, শতকরা 80% লোকে পানিবন্দী। লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার 7 লাখ মানুষ পানিবন্দী। প্রায় 200 আশ্রয় কেন্দ্রে 20,000 মানুষ ঠাঁই নিয়েছেন। তবে বেশিরভাগ আশ্রয় কেন্দ্রেও পানি উঠেছে, আর চরম ভোগান্তিতে দিন কাটছে বানভাসীদের। প্রকট আকার ধারণ করেছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এখন আমি পানি উঠি, আমরা যে অবস্থার মধ্যে আছি, আমরাও খাইতে পারি না, যেভাবে বাঁচি ফাঁসা করে খাইতে পারি না, ইয়ার দিয়ে ডালা নালা হয়ে গেছে। পানি উড়ে গেছে, চকি টকি এগুলার মধ্যে মানুষ আছে, বুঝলেন না, সব ভাঙি গেছে, ওই সাইডে ভাঙি গেছে, ঘরে গিয়ে রেখেছি। চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মহাসড়ক থেকে পানি নামতে শুরু করেছে, তবে উপজেলার ইসলামপুর, দাঁতমারা, সুন্দরপুর, পূর্ব হলুদিয়া সহ বেশিরভাগ এলাকা এখনো জলমগ্ন। দুর্গম এলাকা থেকে মূল সড়কে ত্রাণের জন্য বানভাসী মানুষ ভিড় করছেন।
একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সেনাবাহিনী ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া উপজেলার প্লাবিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে, আর আশ্রয় কেন্দ্র থেকেও নিজ নিজ বাড়িতে অনেকে ফিরছেন। তবে এখনো নিম্নাঞ্চলের কিছু মানুষ পানিবন্দী। নিচু এলাকার বাড়িঘর, রাস্তাঘাট এখনো জলমগ্ন। হবিগঞ্জেও ধীরগতিতে খোয়াই নদীর পানি নামছে, তবে এখনো 16টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিতই। বাড়িঘর, দোকানপাটে পানি উঠেছে, রাস্তাঘাটেও পানির নিচে তলিয়েছে। চরম ভোগান্তিতে দিন কাটছে বানভাসীদের। 116টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমতে শুরু করেছে বন্যার পানি। এরই মধ্যে প্লাবিত 5 ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পানি সরেছে, তবে এতেও গ্রামের মানুষের দুর্ভোগ কমেনি। বানের জল কমে আসায় ক্ষতচিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে। উজানের ঢলে ভেঙে যাওয়া হাওড়া নদীর বাঁধ দিয়ে এখনো পানি ঢুকছে। এই মুহূর্তে নোয়াখালী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতির কি অবস্থা সেটি জানবার চেষ্টা করছি সহকর্মীদের মাধ্যমে। শুরুতে যাচ্ছি নোয়াখালীর সেনবাগ এলাকায়। আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। দেখেই স্পষ্ট মনে হচ্ছে পানি কমার যেই লক্ষণ সেটি বোঝা যাচ্ছে না। রিয়াজ, আপনি একটু আমাদেরকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আরেকটি বিষয়, এখানে তো অনেকদিন যাবতই মানুষ পানিবন্দী। এই মুহূর্তে আসলে কোন প্রয়োজন সব থেকে বেশি তাদের? অর্থাৎ অনেকেই বলছেন ত্রাণ তৎপরতা যেটি শুরু হয়েছে পাচ্ছে না। বৃষ্টি, এইটি একটি নতুন বিষয়। আমি যেখানে এসেছি সেনবাগে, গত 2-3 দিন ধরেই পানি কিছুটা কমতে শুরু করেছিল, বিশেষ করে বেগমগঞ্জ, সোনাইমুড়ি, সদর, কোম্পানিগঞ্জ বা কবিরহাট এলাকায়। কিন্তু গতকাল রাত থেকে এই সেনবাগে পানি বাড়তে শুরু করেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন যে এটি গতকালকেও এই পরিমাণে পানি ছিল না, বা সামান্য একটু পানি ছিল, কিন্তু এখন এই রাস্তাটিতে হাঁটু পানি, ছোট ছোট যানবাহনগুলো চলতে পারছে না। আমরা যদি পানি নেমে যাওয়ার স্রোতটা যদি দেখি যে পূর্ব থেকে পশ্চিমে কিভাবে পানি নামছে, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পূর্ব থেকে পানি এসে পশ্চিমে নেমে যাচ্ছে। অর্থাৎ এই পানিগুলো মূলত বেগমগঞ্জ হয়ে যে খালগুলো রয়েছে সেই খালগুলো দিয়ে লক্ষ্মীপুর হয়ে মেঘনা নদী এবং তারপরে বঙ্গোপসাগরে নেমে যাবে। এবং এখানে এই যে পানি, এই পানিতে তারা মূলত সেনবাগে যারা মানুষ রয়েছে তারা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ হিসেবে তারা বলছেন যে গত কদিন ধরে এই পরিমাণ পানি তারা দেখেননি বা এই পরিমাণ পানি আসেনি। কালকে রাত থেকে হঠাৎ করে যখন পানি বেড়েছে তখন এই রাস্তাটি পুরোপুরি সাধারণ চলাচলের জন্য বন্ধ হয়ে গেছে। এখানে স্থানীয় তরুণ বা স্থানীয় শিক্ষার্থী যারা আছেন তারা সহযোগিতা করার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলি। মূলত এই পানিগুলো কখন থেকে বাড়তে শুরু করেছে? কালকে রাত্রে থেকে আমাদের খুব খারাপ অবস্থা। প্রথমে একটু কম ছিল, রাত্রের পর থেকে আমাদের চলাফেরার খুব অবস্থা খুব খারাপ পর্যায়ে চলতেছে। এর মধ্যে সকাল থেকে পানির খুব বাড়তি পর্যায়ে আছে। এখন আমাদের চলাফেরা খুব কঠিন অবস্থা। আমাদের টানের যে গাড়িগুলো আমাদের জন্য আসতেছে এগুলো ঢুকতে পারতেছে না। আর প্রচন্ড স্রোত, পানির পশ্চিম দিকে পানির স্রোত খুব অব্যাহত হচ্ছে। এখানে যতটুকু অবস্থা সেনবাগের ভিতরে যে অবস্থা, এর থেকে খুব খারাপ অবস্থা। আমাদের পুরো সেনবাগের আমাদের খুব বুক সমান পানি হয়ে গেছে। এরপর যারা যারা আমাদের ওইখানে অবস্থান করছে, যাদের ক্যাম্পে নিয়ে গেছে, তারা দোতলার অবস্থা নিয়ে গেছে, উপরে নিয়ে গেছে দোতলায়। খুব খারাপ অবস্থা আমাদের। বৃষ্টি, আপনি একটু পূর্ব দিকের যদি দেখা যায় যেদিক থেকে মূলত পানি আসছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িঘরগুলো যেগুলো রয়েছে সেগুলো একেবারে অর্ধ জলমগ্ন অবস্থায় রয়েছে এবং নিচতলা যে বাড়িগুলো রয়েছে সেগুলোতে পানি ঢুকেছে। বিশেষ করে টিনের ঘর যেগুলো রয়েছে সেগুলো থাকার মতো কোনো অবস্থা নেই। আশপাশে দোকানপাটগুলো রয়েছে, সেই দোকানপাটের ভিতরেও পানি প্রবেশ করেছে। এই যে পানি যে স্রোতগুলো নামছে সেটি মূলত কেউ বলছেন বা এখানকার স্থানীয়রা বলছেন যে ফেনীর যে পানিগুলো রয়েছে পরশুরাম, সোনাগাজী বা ফুলগাজী থেকে, সেগুলো পশ্চিম দিক হয়ে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরে নেমে যাওয়ার কারণে এই যে পূর্ব থেকে পশ্চিমের যে অংশগুলো সেই অংশগুলো নতুন করে প্লাবিত হওয়া শুরু করেছে। যদি এই অবস্থায় বজায় থাকে তাহলে ধারণা করা হচ্ছে এটি আজকে রাতের মধ্যে হয়তো বেগমগঞ্জ উপজেলাও যেভাবে গত 2 দিন ধরে পানি কমেছিল সেটি আবার কিছুটা পানি বাড়তে পারে, কারণ যেহেতু পানি নামতে শুরু করেছে। আর আপনি জানেন নিশ্চয়ই, নামতে শুরু করলে এক পাশ থেকে যখন পানি আরেক পাশে যায় তখন এক পাশে কমে যায় বটে, আরেক পাশে পানি বাড়তে থাকে। তো এই হারে যদি চলতে থাকে হয়তো যদি বৃষ্টি না হয় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে হয়তো পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। আর ত্রাণ তৎপরতার কথা যদি বলছেন যে এখনো প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সেইভাবে পৌঁছায়নি, ত্রাণের যেমন সংকট রয়েছে। আমরা অনেক ধন্যবাদ রিয়াজ, বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। কুমিল্লায় যাই, সহকর্মী মাহফুজ মিশু অপেক্ষা করছেন চৌদ্দগ্রামে। মিশু, গতকাল থেকে আপনি কুমিল্লার বেশ কিছু এলাকা আমাদেরকে ঘুরে দেখিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যারা বানভাসী আছেন তাদের আসলে এই মুহূর্তে কোন সহায়তা সব থেকে বেশি প্রয়োজন?
দু ধরনের সহায়তা প্রয়োজন বৃষ্টি। প্রথম সহায়তাটি হচ্ছে যারা একটু প্রত্যন্ত এলাকায় থাকেন, আমরা দেখছি যে উদ্ধার অভিযান বলেন কিংবা আপনি যদি ত্রাণ সহায়তা বলেন, সরকারি ত্রাণ সহায়তা আমাদের চোখে পড়েনি এই উপজেলায়, বেসরকারি যদি বলেন, উদ্ধার কাজ যদি বলেন, সেটা চলছে মূলত বাজার, মেন রাস্তার পাশে সেই জায়গাগুলোতে, অর্থাৎ একটু তুলনামূলকভাবে সদর অঞ্চলে। কিন্তু ধরেন আমরা যে ইউনিয়নটিতে এসছি, বাতিশা ইউনিয়ন, সেই ইউনিয়নে এসে যদি দেখেন আপনি আমার পেছনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন একেবারেই শূন্য। এখন এই দুপুর 2টা বাজে, কেউ কিন্তু বাড়িঘরে নেই। এমনকি অনেক বাড়িঘর আছে যেখানে তার দরজায় তালাটিও পর্যন্ত তারা দিয়ে যেতে পারেননি। এবং এই এলাকায় গতকাল রাতে বেশ কিছু এলাকায় চুরি ডাকাতির ঘটনা ঘটেছে, ফলে এই পর্যন্ত অনেকেই পৌঁছাচ্ছেন না। আর আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়ে আছেন তাদের সঙ্গে আমরা যখন কথা বলি, তাদের অগ্রাধিকারের জায়গায় সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে যারা নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধ খান, বিশেষ করে বয়স্ক মানুষ, তাদের চিকিৎসা সামগ্রী, বিশেষ করে ওষুধটা বেশি জরুরি। আমরা ডানে একটু যদি দেখি, ওই যে একটি টিউবওয়েল সেটি বন্ধ হয়ে আছে, ফলে এই পুরো এলাকায় আমরা এরকম ছবিও কিন্তু পেয়েছি যে কয়েক কিলোমিটার দূর থেকে, আধা কিলোমিটার, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার দূর থেকে বালতিতে করে খাবারের পানি নিয়ে আসা হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে। ফলে বিশুদ্ধ খাবারের পানি অথবা পানি বিশুদ্ধ করার ট্যাবলেট এবং শুকনো খাবার, এবং এই 3টে জিনিস হচ্ছে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রিত তাদের জন্য জরুরি। কিন্তু যারা আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি অথবা যাদেরকে উদ্ধার করাই সম্ভব হয়নি, তাদের কাছে কোনো কিছুই পৌঁছাচ্ছে না। এবং আমি আগের ঘন্টায় এবং গতকাল থেকে যেটা বলছি যে বৃহত্তর কুমিল্লার যে 16টি উপজেলা বন্যা আক্রান্ত, বিশেষ করে বেশি আক্রান্ত যে 4-5টি উপজেলা, সেখানে সবচেয়ে বড় সংকটটি হচ্ছে এই বন্যার ভিতরে মানুষকে উদ্ধার করার জন্য কোনো ধরনের নৌযান, বিশেষ করে শক্ত নৌকা, ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বোট, সেটির কোনো ব্যবস্থা কিন্তু বেশিরভাগ জায়গায় করা যায়নি। তার একটি বড় কারণ হচ্ছে ফেনীতে বন্যার মাত্রা বেশি ছিল, সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি ছিল, ফলে কুমিল্লারও যা আয়োজন ছিল বা যে প্রস্তুতি ছিল সেটি মূলত ফেনীর দিকে চলে গেছে এবং সেটিকেও আবার এখানে ফিরিয়ে আনা সত্যিই কঠিন। ফলে এই এলাকায় মানুষের ঘর বাড়িতে ফেরা এবং তাদের এই প্রাথমিক যে নিডগুলো, বিশুদ্ধ পানি, পয় নিষ্কাশন ব্যবস্থা, সেই জায়গাগুলোর দিকে একটু নজর দেওয়া সবচেয়ে বেশি জরুরি বলে আমাদের কাছে মনে হচ্ছে। সেই সাথে এলাকার লোকজনের যেটা অভিযোগ, বেসরকারিভাবে প্রবাসীদের দ্বারা, এমনকি ছাত্র জনতা যারা, তাদের দ্বারা তারা উপকৃত হচ্ছেন, তাদের দ্বারা তারা কিছু ত্রাণ বা সহায়তা পেলেও এখন পর্যন্ত কিন্তু সরকারি, জেলা প্রশাসন বলি, উপজেলা প্রশাসন বলি বা কেন্দ্রীয় সরকার বলি, সে ধরনের কোনো সহায়তা এখনো তাদের কাছে পৌঁছায়নি। বৃষ্টি, আমরা দেখছিলাম পানিতে তো আসলে পথঘাট দেখার বা বোঝার উপায় নেই, সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন। মিশু, ধন্যবাদ জানাচ্ছি। ভয়াবহ বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থা দেখা দিয়েছে, আটকে রয়েছে অগণিত গাড়ি, অনেকটা পথ জুড়ে যানজট একেবারে ছাড়িয়ে গেছে। গেল সপ্তাহ থেকেই ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। মরার উপরে খাড়ার ঘা হিসেবে ডম্বুর বাঁধ খুলে দেয় ভারত, আর তাতে নদ নদীগুলোর পানির উচ্চতা বেড়েছে অস্বাভাবিক হারে। ডুবে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর তাতেই আটকা পড়েছে বন্যা দুর্গতদের জন্য নিয়ে যাওয়া ত্রাণবাহী ট্রাক, লরি, ছোটখাটো যানবাহন। দীর্ঘ জটলা দেখা দিয়েছে, আরোহীরা ভোগান্তিতে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও এই সংকটের সুরাহা হচ্ছে না। এদিকে চট্টগ্রামের সাথে স্বাভাবিক না হলেও সিলেটের সাথে সীমিত পরিসরে ঢাকার রেল যোগাযোগ শুরু হয়েছে। আমরা আজকে 2 দিন ধরে এখানে আটকে রয়েছি, আমাদের কোনো খানা পানি নাই। এখানে আমরা যা খাবার পাচ্ছি সব শুকনা খাবার। সামনে নাকি লালফল ব্রিজ ভেঙে গেছে, এই জন্য যাইতে পারতেছি না। এখানে কোনো দোকানপাট নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমাদের এই গাড়িটা এখন এই জামে থেকে কখন ছাড়বে, আমাদের এখানে কোনো নিরাপত্তা বা আমাদের খাওয়া দাওয়া কোনো রেস্কিউ নাই। পূর্বাঞ্চলের সবগুলো পয়েন্টে নদীর পানি হ্রাস পেয়েছে। 24 ঘন্টা বন্যা পূর্বাভাসের উন্নতি হবে এমনটা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। আর আবহাওয়ার ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই, সেখানকার নদীর পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। আগামী 10 দিনের মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হলেও ভয়াবহ হারে অতি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা নেই বলেই আবহাওয়া অফিস জানিয়েছে। দুর্গত অঞ্চলে বৃষ্টি কমে আসায় আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। দেশের পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস ছিল। গত 16 আগস্ট সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস ছিল। তবে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ দীর্ঘস্থায়ী হওয়ায় ত্রিপুরা থেকে পাহাড়ি ঢল আসায় বন্যা পরিস্থিতির দ্রুতই অবনতি হয়েছে।
আগামী 24 ঘন্টায়ও আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে দেশের উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। তবে এর ফলে আশা করা যাচ্ছে যে আগামী 24 ঘন্টা পর্যন্ত বর্তমানে যে আমাদের দেশের পূর্বাঞ্চলীয় বিভিন্ন জেলার যে নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে সেটি অব্যাহত থাকতে পারে এবং এর ফলে আগামী 24 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতির ধারা অব্যাহত থাকতে পারে। যেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত জনিত কারণে বন্যা হয়েছিল সেসব জায়গায় আসলে বৃষ্টিপাতটা বেশ কমে গিয়েছে এবং আগামী 2-1 দিন এই বৃষ্টিপাতটা কমই থাকবে। আলোচিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে দুপুর নাগাদ সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে তোলা হবে। বর্তমানে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সারা রাত তিনি ছিলেন বিজিবির তত্ত্বাবধানে। তাকে ফৌজদারি কার্যবিধির 54 ধারা অনুযায়ী গ্রেফতার দেখানো হবে। আর ঢাকা পাঠানোর ঝুঁকি থাকায় সিলেটেই তার বিচার কার্যক্রম চলবে। শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। তিনি আওয়ামী লীগ সরকারের সময় আপত্তিকর নানা মন্তব্য করে আলোচনায় ছিলেন। বিচারপতি মানিকের বিরুদ্ধে নোয়াখালী এবং ঢাকায় 2টি পৃথক মামলাও রয়েছে। পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে এদিকে আজ 10 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হবে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী অপেক্ষা করছেন। সিএমএম কোর্ট প্রাঙ্গণে আছেন তিনি। রাব্বি, কখন নাগাদ এই দুইজনকে আদালতে তোলা হবে একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, একটু বলতে চাই, আজকে আদালতে তোলার কথা রয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সেই সাথে আপনি জানেন যে এনটিএমসি যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং যে সাবেক প্রধান ছিলেন জিয়াউল আহসান, তাকেও আনা হবে। একই সাথে গতকাল বনানী থেকে গ্রেফতার যে সদ্য যে সংসদ, যে বিদায়ী সংসদ, সেই সংসদের চিফ হুইপ আসম ফিরোজ। মোট কথা আজকে প্রায় 4 জন নেতাকর্মী, এর ভিতরে 3 জনই কিন্তু আপনার রিমান্ড শেষ হয়েছে। কারো 10 দিন, কারো 4 দিন, কারো 8 দিন সেই রিমান্ড শেষ হয়েছে। তাদেরকে আরও অন্যান্য মামলায় তারা আসামি, তাদেরকে অন্য মামলায় তাদের রিমান্ড প্রার্থনা করবেন, তেমন কথাই আইনজীবীরা বলছেন। তবে সেই সাথে আমি বলতে চাই যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, সাবেক শিক্ষা মন্ত্রী, আওয়ামী লীগ নেতা দীপু মনি, তারও রিমান্ড শেষ হয়েছে। তাকেও আজকে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হতে পারে। অনেককেই আজকে আনা হতে পারে। রিমান্ড শেষ হয়েছে, তাদের নতুন করে রিমান্ডে নেওয়ার কথা আছে। সেই সঙ্গে আইনজীবীরা বলছেন যে আসলে তারা এই যে যারা গ্রেফতার হয়েছেন তারা এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, তাদের উপর নির্বিচারে গুলি এবং এই গুলির উস্কানিদাতা, ইন্ধনদাতা এই নেতাকর্মীরাই, এবং সে কারণেই তাদের রিমান্ড প্রয়োজন এবং এই হত্যার সঙ্গে আর কারা কারা জড়িত তাদেরও খুব দ্রুত গ্রেফতার করতে হবে। সেক্ষেত্রে রিমান্ডই হতে পারে, যে রিমান্ড নিলেই অনেক নাম বেরিয়ে আসবে, অনেকের নাম বেরিয়ে আসবে, সে কথাটা কিন্তু তারা বারবার বলছেন। বৃষ্টি, আমরা অপেক্ষায় আছি এই আওয়ামী লীগের যে সমস্ত সাবেক মন্ত্রী, এমপি আছেন তাদের এখানে আনার। ধন্যবাদ রাব্বি, আপনি আমাদেরকে বিস্তারিত জানান। ত্রাণে যারা বিভিন্ন ওষুধ দিচ্ছেন তাদের অ্যান্টিবায়োটিক না দিয়ে সাধারণ সর্দি কাশি জ্বরের ওষুধ দেওয়ার অনুরোধ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে টিএসসিতে গণত্রাণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সমন্বয়করা এই অনুরোধ জানিয়ে বলেছেন, স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষ বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে। প্রতিনিয়তই তাদের দেয়া সাহায্যের পরিমাণ বাড়ছে, সাথে বাড়ছে ত্রাণ দিতে আসা মানুষদের সংখ্যাও। গতকাল রাত 2টা পর্যন্ত মোট 1,42,00,000 টাকা জমা রয়েছে বলেও তারা জানিয়েছেন। বলেছেন এই মুহূর্তে বন্যা দুর্গতদের জন্য কাপড়ের প্রয়োজন নেই, সবচেয়ে বেশি প্রয়োজন ওষুধ, টর্চ, স্যানিটারি প্যাড। নির্ধারিত নম্বর ছাড়া অন্য কোনো নম্বরে ত্রাণের টাকা না পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে তারা বললেন, গতকাল দিনব্যাপী 20টি ট্রাক ফেনী ও নোয়াখালীর উদ্দেশ্যে গিয়েছে। সকাল দিকে আমি উঠতে হাত মুখ ধুয়ে রেডি হয়ে আমার ভাইয়ের এবং আমার জামা কাপড়টা নিয়ে আমার ব্যাংকে নিয়ে আমি এসেছি। ইউটিউবে কিছু ভিডিও দেখার পরে সে আমাকে রাতে অ্যাপ্রোচ করেছে যে বাবা আমার তো একটা ব্যাংক আছে আর আমি কিছু জামা কাপড় বন্যার্তদের দিতে চাই। সুস্থ না থাকলে তো আর পারতাম না, শুধু ত্রাণটা দিয়ে চলে যেতাম। যখন সুস্থ আল্লাহ রেখেছে কাজ করে যাব এবং আমি প্রতিদিনই আসবো ইনশাল্লাহ। 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন, একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট। পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন।
ত্রাণ সংগ্রহ কার্যক্রম সম্পর্কে আরো বিস্তারিত জানানোর জন্য আমাদের দুইজন সহকর্মী অপেক্ষা করছেন। আমরা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাচ্ছি সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছে। ভাস্কর, গোটা বাংলাদেশই তো বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে, এই গণত্রাণ সংগ্রহের কার্যক্রম কেমন চোখে পড়ছে জানাবেন। বৃষ্টি, আপনার কথাতেই বলতে হয় যে আসলে গোটা বাংলাদেশ যেন টিএসসিতে এসে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি চিত্রটি দেখাতে চাচ্ছি। এর আগে সংবাদে ত্রাণগুলো কিভাবে বন্টন করা হচ্ছে বিভিন্ন ভাগে সেগুলো দেখিয়েছে। এখন শুধু দেখাতে চাচ্ছি টিএসসির যে মূল ফটক, সেই মূল ফটকের চিত্র। সকাল থেকে আমরা 4 ঘন্টা ধরে দেখছি বৃষ্টি, এমন কোনো মাধ্যম নেই যে মাধ্যমে সাধারণ মানুষ ত্রাণ দিতে আসার জন্য তারা চেষ্টা করছে না। আমরা দেখছি ব্যক্তিগত গাড়ি, কারো ট্রাক, কোনো পিকআপ, রিক্সা, অটোরিক্সা এবং সিএনজি, এবং কেউ যারা তাও না পারছেন তারা পায়ে হেঁটে এসে কিন্তু ত্রাণ বিতরণের জন্য তাদের যে আয়োজন সেই আয়োজনের সাথে থাকার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে যে সকল ভলান্টিয়াররা রয়েছেন অর্থাৎ স্বেচ্ছাসেবকরা, তারা কিন্তু খুবই ক্লান্ত পরিস্থিতিতে রয়েছে, কারণ সকাল থেকে তারা চেষ্টা করছেন এই পুরো কার্যক্রমে যাতে সুশৃঙ্খল পরিস্থিতি থাকে। কিন্তু মানুষের চাপ এতটাই বেশি যে বিভিন্ন স্বেচ্ছাসেবকদেরকে আমরা দেখতে পেয়েছি তাদেরকে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে পুরো বিষয়ে শৃঙ্খলা বজায় রাখার জন্য। দর্শকদের জন্য যদি একটু নিয়মটি জানিয়ে দেয়, স্বেচ্ছাসেবকরা বলছেন যে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে টিএসসিতে আসবেন, সেই ব্যক্তিগত গাড়ি নিয়ে আসার যে সকল গেটটি রয়েছে টিএসসিতে ঢোকার আগেই তারা যাতে ব্যক্তিগত গাড়িটি বাইরে রেখে শুধুমাত্র যে ত্রাণের যে দ্রব্যাদিগুলো রয়েছে সেগুলো নিয়ে যাতে তারা টিএসসির মূল যে প্রাঙ্গণ সেই মূল প্রাঙ্গণে প্রবেশ করেন। এবং কিছু আপনি জানেন যে সকালে সমন্বয়করা যে প্রেস ব্রিফিং করেছে, সেই সমন্বয়কদের প্রেস ব্রিফিংয়ে তারা কিন্তু মূলত 4টি বিষয়কে খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে উল্লেখ করেছেন, যার মধ্যে প্রথমেই রয়েছে খেজুর, স্যানিটারি প্যাড, টর্চ লাইট এবং পাওয়ার ব্যাংক, এবং সবচেয়ে আরেকটি বিষয় হ্যান্ড টিস্যু। মূলত এই 5টি বিষয়ের উপর তারা গুরুত্ব আরোপ করেছেন এবং তারা বলেছেন যে আপাতত আর দুর্গত এলাকায় যে কাপড়, সেই কাপড়ের কোনো মূলত দরকার নেই। খাবারের আপাতত শুকনো খাবার সেগুলো মোটামুটি আছে যথেষ্ট পরিমাণে, শুধুমাত্র যে 5টি বিষয় উল্লেখ করলাম সেই 5টি বিষয়ে বেশি করে দান করতে বলা হয়েছে। অনেক ধন্যবাদ বিস্তারিত করে জানাচ্ছিলেন। এবারে যাচ্ছি রাজধানীর সাতারকুলে আসসুন্নাহ ফাউন্ডেশনের মাঠে। আমাদের সহকর্মী লামিয়া তিথি অপেক্ষা করছে দেখতে পাচ্ছি। সেখানেও তো বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে তিথি। এর পাশাপাশি গতকাল যেটি আমরা দেখেছিলাম, প্রচুর স্বেচ্ছাসেবীরা গিয়ে সেখানে লাইন দিচ্ছে, অর্থাৎ এই যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম তাতে সবাই অংশগ্রহণ করতে চাচ্ছিল। আজকের কি অবস্থা দেখছেন? বৃষ্টি, আমি যদি আপনাকে এখানকার চিত্রটা বলি, বলতে গেলে গত 3 দিন ধরে কিন্তু বন্যায় প্রায় 15 অধিক জেলা বন্যা প্লাবিত হয়েছে। এখানকার যদি চিত্রটা বলি, স্বেচ্ছাসেবীদের কথা যেহেতু বলছিলেন, স্বেচ্ছাসেবীদের কথাটাই দিয়ে যদি শুরু করতে চাই, যে এখানে কিন্তু প্রায় 1500 স্বেচ্ছাসেবী রয়েছে যারা কিনা নিজের থেকে এসেছেন এবং এখানে বন্যার্তদের জন্য যে ত্রাণ রয়েছে সেই ত্রাণ তারা নিজ হাতে তৈরি করছে। এখানে কিন্তু বলতে গেলে যে দুটো আলাদা সেকশন করেছে, দুটো আলাদা ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে শুকনো খাবারের জন্য এবং একটি হচ্ছে তারা ভারী খাবার বলে যেটাকে বলছেন। প্রতিটি বস্তাতে কিন্তু 10 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি তেল এবং 1 কেজি লবণ করে কিন্তু প্রতিটি পরিবারের জন্য কিন্তু 15 কেজির এই যে প্যাকেজটি রয়েছে তারা কিন্তু তৈরি করছে। আর একই সাথে তারা কিন্তু গত 21 তারিখ থেকে এই আজকে 24 তারিখ পর্যন্ত কিন্তু প্রায় 1167 টন তারা খাদ্য প্রস্তুত করেছে এবং তারা পানি, স্যালাইন, চিরা, একই সাথে খেজুর, এগুলোর পাশাপাশি কিন্তু তারা এই শুকনো খাবারগুলো, ভারী খাবারের পাশাপাশি শুকনো খাবারগুলো পাঠাচ্ছে। আর একই সাথে যদি বলি যে এনারা এই আসসুন্নাহ ফাউন্ডেশন কিন্তু 21 তারিখ থেকেই কিন্তু তারা 21 তারিখ থেকেই তারা এই কাজ শুরু করছে। প্রাথমিকভাবে কিন্তু তারা 20,000 পরিবারের জন্য শুকনো খাবার পাঠিয়েছিল। আজকে কিন্তু বলতে গেলে যে আজকে অলরেডি কিন্তু 1167 টনের মধ্যে কিছু 2 ট্রাক চলে গেছে ফেনীর উদ্দেশ্যে এবং সেখানে কিন্তু কার্যক্রম চলছে। আর এনাদের পরবর্তী যেই পরিকল্পনা রয়েছে, পরবর্তী পরিকল্পনা বন্যার পানি শুকিয়ে গেলে বা যাদের ঘর বাড়ির প্রয়োজন রয়েছে তাদেরকে কিন্তু প্রতিটি পরিবারকে 5,000 প্রতিটি পরিবারকে ঘর এবং আর্থিক সহায়তা কিন্তু দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এই আসসুন্নাহ ফাউন্ডেশন। আমরা শুনছিলাম, আপনি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ তিথি। অপেশাদার পুলিশ কর্মকর্তা ও অতি উৎসাহী সদস্যদের চরম উচ্ছৃঙ্খল আচরণের কারণেই জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান জানিয়েছেন।
প্রথমবারের মতো মিট দ্য প্রেস অনুষ্ঠানে কমিশনার বলেছেন, অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে, দ্রুতই আইনের আওতায় আনা হবে। তবে শুরুতে ডিএমপিকে ঢেলে সাজানোর পাশাপাশি থানাগুলোকেও সচল করার মাধ্যমে জনমনে আস্থা ও শান্তি ফেরানোই তাদের প্রথম চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি। যে কোনো মূল্যে বিক্ষোভ দমনের নির্দেশ পালন করতে গিয়ে রীতিমতো রক্ত খেলায় মেতে ওঠে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। কোনো রকম মানবাধিকারের তোয়াক্কা না করে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা প্রতিযোগিতায় নামেন তারা। ডিবির হারুন ও বিপ্লব কুমারদের মতো কর্মকর্তাদের নেতৃত্বে তাদের ঘনিষ্ঠরা শেষ মুহূর্তেও বেপরোয়া হয়ে ওঠেন বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর। বিক্ষুব্ধ জনতার আক্রোশের বলি হয় রাজধানীর 50টির মধ্যে 22টি থানা। বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। সেই ভীতিকর পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক সেবা কার্যক্রমে ফেরাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন ডিএমপি কমিশনার। এটি সময় লাগবে, আপনার যে কোনো বিষয় তো তাৎক্ষণিক হয় না, তাই না? এটা একটা প্রক্রিয়া। তবে আপনারা এটা যে পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন, পরিচ্ছন্ন দেখতে পাবেন, নিউ ফেস দেখতে পাবেন। আর যাদের আস্থার সংকট বলছেন, এনারা থাকবেন না। অল্প কিছু থানায় নামমাত্র কার্যক্রম শুরু করা গেলেও অভিযুক্তরা এখনও বহাল আছেন স্বপদে। তাদের সরিয়ে কবে নাগাদ থানাগুলোতে পুরো কার্যক্রম শুরু করা যাবে সেটাও বলতে পারছেন না ডিএমপির সর্বোচ্চ এই কর্মকর্তা। আমরা জনগণের সাপোর্টও চাই যে আপনারা ধরিয়ে দেন কে এরকম যে অপরাধমূলক কাজগুলো করছে, নিয়ম বহির্ভূত বিধিমূলক কাজগুলো করছে, এগুলো আপনারাও ইনফরমেশন আমাদেরকে দিবেন এবং অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব। চোখ রাঙাচ্ছে ডিএমপিকে। সেগুলো উদ্ধারের পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ যারা প্রকাশ্যে অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি ছুড়ে খুন হত্যায় মেতেছিল তাদেরও দ্রুত আইনের আওতায় আনার কথা জানান ডিএমপি কমিশনার। তো আমরা আস্তে আস্তে এটাকে আমরা রেজ করার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি, আপনারাও স্বীকার করবেন যে এটা যে এত দ্রুত সময়ে যে এই যে ট্রাফিক পুলিশ অ্যাক্টিভেটেড হয়েছে, পুলিশ স্টেশনগুলো অ্যাক্টিভেটেড হয়েছে, তো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমাদের পূর্ণ সক্ষমতা নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো। ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়া অন্যতম অভিযুক্ত হারুন ও বিপ্লব কুমারের মতো কর্মকর্তারা কোথায় আছেন সে বিষয়ে কিছুই বলতে পারেননি মাইনুল হাসান। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দ্রুতই নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। জনগণের ইচ্ছা পূরণ না হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে বলেও জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী পরিষদের আলোচনা সভায় কথা বলেন তিনি। জানিয়েছেন, অতীতের জঞ্জাল কাটিয়ে নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে এমনটাই প্রত্যাশা দেশবাসীর। আর এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। প্রতিবিপ্লব যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখনই মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়ার সময়, শুধু আবেগ দিয়ে দেশ গড়া যাবে না। সরকারকে আজ হোক কাল হোক নির্বাচন দিতেই হবে। এই ইন্টারিম গভর্নমেন্ট তারা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। শুধু আবেগ দিয়ে তো দেশ গড়া যাবে না, তার সাথে বুদ্ধি থাকতে হবে। শুধু তারুণ্য দিয়ে তো দেশ গড়া যাবে না, তার সাথে অভিজ্ঞতা থাকতে হবে, তার সাথে সমৃদ্ধ জ্ঞান থাকতে হবে। তা না হলে দেশ গড়া যাবে না। বিএনপি ক্ষমতায় গেলে পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সকালে বিএনপির নতুন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। অভিন্ন নদীতে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে ভারত, যা গুরুতর সমস্যা বলেছেন। আওয়ামী লীগের জঞ্জাল সরকারের অর্থনীতিকে নষ্ট করেছে। আয়নাঘর বানিয়ে গুম খুন করা আওয়ামী লীগ নেতাদের বিচারে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চান তারা। বুকের তাজা রক্ত ঢেলে গণতন্ত্রের পথ সুগম করা শিক্ষার্থীদের আদর্শ বিএনপি বাস্তবায়ন করবে। জানান, প্রতিহিংসা নয় বরং জনগণকে সাথে নিয়ে আইনের মধ্যে থেকে অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এটা বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা, পানি সম্পদের সমস্যা। এটি যদি তিনি সমাধান করতে পারেন ভালো, না হলে আমরা আশা করি জনগণের রায় নিয়ে যদি বিএনপিকে দায়িত্ব দেয় জনগণ, তাহলে আমরা
প্রত্যেকটা নদীর ন্যায্য হিস্সা আমরা বাংলাদেশের জনগণের জন্য অধিকার করতে পারবো। তারা আজকে মানবতার জীবনযাপন করছে, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তারা যাতে অতি তাড়াতাড়ি এই বন্যার সমস্যার সমাধান করে আমরা যাতে এই দেশের মানুষ ভালো থাকতে পারি তার ব্যবস্থা বর্তমান সরকার করবে। বিনা খরচে সেবা বন্ধ করে টাকার বিনিময়ে বেসরকারি খাতের সেবা নিতে গ্রাহককে বাধ্য করেছিল শেখ হাসিনা সরকারের আইসিটি বিভাগ। বিনিময় প্রকল্প চালুর কথা বলে অন্তত 150 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপ্রয়োজনীয় অ্যাপটির থার্ড পার্টি হিসেবেই ব্যবসা করেন একজন প্রতিমন্ত্রীর ছেলে। সহকর্মী মাসুদুজ্জামান রবিন বিস্তারিত জানাচ্ছেন। বিনিময় অ্যাপ ঘটা করে উদ্বোধনের মাধ্যমে কুড়ানো হয় বাহবা, বোঝানো হয় আর্থিক লেনদেনে বিশাল সুযোগ তৈরি করবে বিনিময়। বলা হয়েছিল নগদ বিকাশের মতো এমএফএসে এক অপারেটর থেকে আরেক অপারেটরে লেনদেন করা যাবে মোবাইলে, কিন্তু সবাই জানে আসলে তা হয়নি। বাকি থাকলো ব্যাংক থেকে ব্যাংক বা এমএফএস। এই সুবিধা দেওয়ার জন্য ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এনপিএসবি নামে একটি প্রকল্প চালু ছিল কেন্দ্রীয় ব্যাংকের। এতে লেনদেনে কোনো বাড়তি খরচও দিতে হতো না গ্রাহকদের, কিন্তু তা অকার্যকর করে বিনিময় চালু করে আইসিটি বিভাগ। প্রযুক্তিবিদরা বলছেন বিপুল অর্থ ব্যয়ে বিনিময় প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয় মধ্যস্বত্বভোগী, শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় গ্রাহকের। সবচেয়ে বড় কথা যে এখানে শুধুমাত্র যে টাকার অপচয় হয়েছে তাই না, তাই না, এখানে আমাদের সাধারণ সিটিজেনদের যে গত 3 বছর আগেই যে সার্ভিসটা আমরা পেতে পারতাম এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে, এইটাও কিন্তু আসলে বঞ্চিত করা হয়েছে। বিনিময় প্রকল্পটি নেওয়া হয় আইসিটি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাকরণ আইডিয়া প্রকল্পের আওতায়। খরচ করা হয় 150 কোটি টাকা। রাষ্ট্রের মোটা অঙ্কের টাকা নষ্টের বিনিময়ে প্রকল্পে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কাজ দেন একজন প্রভাবশালী প্রতিমন্ত্রীর ছেলেকে। সরকারের 150 কোটি টাকা এই ক্ষেত্রে একটা কোম্পানিকে, এবং সেটাও নিজেদের মধ্যে রাজনৈতিক বিবেচনার একটা কোম্পানিকে এটাতে তাদেরকে কাজটা দেওয়া হয়েছে, এবং এটা প্রায় তারা 2 বছর করার পরে এই জিনিসটাকে লঞ্চ করা হয়েছিল। গত বছরে বিনিময় বড় করে লঞ্চ করা হয়েছিল, কিন্তু এটার কোনো ব্যবহার কিন্তু কোনো ব্যবহারই করছে না। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বেরিয়ে আসছে দুর্নীতির বিভিন্ন শাখা। অনুসন্ধানের দাবি উঠেছে আইসিটি খাতের প্রকল্পে অনিয়ম দুর্নীতির। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ মানের প্রোডাক্ট বা সার্ভিস পাওয়ার বাধ্যবাধকতা আছে, সেটি কিন্তু বিদ্যুৎ খাতের মতো আইসিটি খাতেও কর্ম করা হয়েছে। কাজে এটার জন্য যারা দায়ী জবাবদিহি, তাদেরকে জবাবদিহি নিশ্চিত করাটা অপরিহার্য বলে আমরা মনে করি, এবং সেটার সুযোগ এখন অবশ্যই সৃষ্টি হয়েছে। গত 15 বছরে আইসিটি বিভাগের মাধ্যমে প্রায় 29,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। মোট ব্যয়ের বড় অংশই গেছে অবকাঠামো খাতে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নজিরবিহীন সংঘর্ষের ঘটনা হয়েছে রাশিয়ার ভোলগোগ্রাদের কারাগারে। কড়া নিরাপত্তা বেষ্টিত জেলে আইএস পরিচয় দিয়ে 4 বন্দী বিদ্রোহ করে। কারারক্ষী সহ 12 জনকে জিম্মি করে এবং ছুরিকাঘাতে 4 জনের মৃত্যু হয়, আরও 4 জন আহত হয়। আর এ নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়। ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিটের অভিযানে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি, হামলাকারীরাও নিহত হয়। মস্কো থেকে 860 কিলোমিটার দক্ষিণ পূর্বে ভলগোগ্রাদে IK-19 সুরোভিকিনো কারাগার, 1200 কুখ্যাত আসামির আবাস এই বন্দিশালা। শুক্রবার ব্যাপক নাটকীয়তা আর সহিংসতার সাক্ষী হয় কড়া নিরাপত্তা বেষ্টিত কারাগারটি। 4 কয়েদি ও 8 কারারক্ষীকে জিম্মি করে একটি বিদ্রোহী দল। ছুরিকাঘাত করে জিম্মিদের। একটি ভিডিও প্রকাশ্য করে হামলাকারীরা। সেখানে নিজেদের আইএস সদস্য বলে দাবি করে তারা। জানায় মুসলিমদের ওপর নিপীড়নের প্রতিশোধ নিতে চায় তারা। আহত রক্তাক্ত জিম্মিদের ছবিও প্রকাশ করে। শুরু হয় পুলিশ ও ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিটের শ্বাসরুদ্ধকর অভিযান। 4 হামলাকারীকে হত্যা করে স্নাইপাররা, উদ্ধার করে জিম্মিদের। এর আগেই অবশ্য মৃত্যু হয় 3 কারারক্ষীর। হাসপাতালে মৃত্যু হয় আরও 1 জনের। FSIN-এর 4 কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, বাকি 2 জনের জখম মাঝারি ধরনের, সার্জারি চলছে। ন্যাশনাল গার্ড জানিয়েছে 4 হামলাকারীর বয়স 23 থেকে 29 বছরের মধ্যে। উজবেকিস্তান ও তাজিকিস্তানের নাগরিক তারা। নিরাপত্তা বিভাগের সাথে ভার্চুয়াল মিটিংয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সুরোভিকিনো কারাগারের সহিংসতার বিষয়ে অবহিত করেন কর্মকর্তারা। FPS আমাকে ভলগোগ্রাদের কারাগারের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাশিয়ান গার্ডের পরিচালকের কাছ থেকে তাদের পর্যালোচনা জানব, এরপর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চলতি গ্রীষ্মেই রাশিয়ার রোস্তভের এক কারাগারে 2 নিরাপত্তারক্ষীকে জিম্মি করে আইএস পরিচয় দেয়া 6 কয়েদি। নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয় 5 জনের, অপরজনের 20 বছরের সাজা হয়। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ।